আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা সরকারের উৎখাতে ডিপ স্টেটের বিষয়টা প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে জেনেছিলাম বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। নানাভাবে এটা নানা জনের কথায় আসছিল। সর্বশেষ ইউনূস গভর্নমেন্টের উপদেষ্টা আসিফ মাহমুদ ওর বক্তব্যে উঠে এলো এই ডিপ স্টেট ষড়যন্ত্র ছিল তাদের গভর্নমেন্টটা যাতে 2029 সাল পর্যন্ত তারা কন্টিনিউ করবে। এবং তো স্পষ্ট এই যে আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র করে এত লাশ, এত পরিস্থিতি তৈরি করা সবকিছুই ছিল পরিকল্পিত বিষয়। এসব বিষয় নিয়ে আমরা আলাপ করবো আমাদের প্রিয়জন মানুষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আকামুল্লাহর সঙ্গে। আকাম, আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ মেরি ভাই আমাকে যুক্ত করবার জন্য। এই যে প্যান্ডোরার বাক্স একের পর এক খুলে যাচ্ছে, কোন দিকে যাচ্ছি আমরা, কি করতে পারবো আমরা? আমরা আসলে ধরেন যারা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে বহাল রাখতে চায়, যারা একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করে, যারা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর হাতে কোনোদিনই বাংলাদেশকে যেতে দিতে চায় না, তারা কিন্তু 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলনটা, সে আন্দোলনটা একদম শুরু থেকেই এটি ষড়যন্ত্রমূলক আন্দোলন এবং এটি শেখ হাসিনার সরকারকে উৎখাতের আন্দোলন সেটি বলে আসতে থাকে। কিন্তু মানুষ সেটাকে ঠিক বিশ্বাস করছিল না। এবং ওই সময়ে আমরা যখন নাকি রাজপথে ওই আন্দোলনটা, জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছিলাম যে এটি একটি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে না পারলে বাংলাদেশকে বাঁচানো যাবে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে টিকিয়ে রাখা যাবে না, সেটা তখন কিন্তু মানুষ বিশ্বাস করছিল না। এবং এই ষড়যন্ত্রের শুরু কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরপরই শুরু হয়ে যায়। অর্থাৎ 2009-এর ফেব্রুয়ারিতে যে বিডিআর হত্যাকাণ্ড, সেটা দিয়ে শুরু। তারও আগে 2004-এর 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, সেটিও কিন্তু এই ষড়যন্ত্রের অংশ। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা যারা নাকি ওই কথাগুলো বলে যাচ্ছিলাম, তখন বেশ কিছু মানুষ যারা আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক হিসেবে কাজ করে, তারা কিন্তু আরব বসন্ত নামে আমেরিকার যে ডিপ স্টেটের যে কার্যক্রম এবং যেটি সফলতা পেয়েছিল, অর্থাৎ আরব রাষ্ট্রগুলোতে সবসময় তো আসলে ধর্মীয় গোষ্ঠী ক্ষমতায় থাকে, কিন্তু আরব বসন্তটা হয়েছিল প্রত্যেকটা ধর্মীয় রাষ্ট্রে ধর্মীয় সরকারকে, যারা অন্য সকল ধর্ম বর্ণ কিংবা মুসলমানদেরও বিভিন্ন ভাবধারার যে মানুষগুলো আছে তাদের সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করত, যেই সরকারগুলো তাদেরকে পতন ঘটিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীকে কিন্তু ক্ষমতায় বসে। এবং আজকে যে ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইসরায়েল যৌথভাবে যুদ্ধ করছে, সেই ইরানেও কিন্তু লিবারাল ইসলামিক গভর্নমেন্ট শাহকে সরিয়ে আয়াতুল্লাহ খোমেনিকে বসানো হয়। এবং ইরাক, লিবিয়া থেকে শুরু করে আরবের প্রায় প্রত্যেকটা দেশে, আরব দেশগুলোতে সরকারগুলো পরিবর্তন করা হয় এবং উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে ক্ষমতায় বসানো হয়। তো সেই উদাহরণগুলো দিয়ে তারা বারবার বলবার চেষ্টা করেছিল যে এটি বাংলাদেশে আরব বসন্তের মতো আরেকটি রেজিম চেঞ্জের ঘটনা ঘটছে। কিন্তু যারা ওই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তারা এত বেশি লাউড ছিল। এবং যখন একটি দল, কিন্তু রাশিয়ার পক্ষে তখনই বলা হচ্ছিল এবং ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ছিল, ওদের অফিসিয়াল ওয়েবসাইটেও ছিল।
শুধু ওইটা না, শুধু মানে আমি বলছি যে আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষণ যারা করে তারা শুধুমাত্র রাশিয়ার ওয়েবসাইট না, এর বাইরে ক্যাটাগরিক্যালি ঘটনা ধরে ধরে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করে। আমি একটু শুরুতে একটু কথাটা বলে নিতে চাই যে কিভাবে এই ডিপ স্টেটের প্রসঙ্গটা বাংলাদেশের ক্ষেত্রে একদমই প্রাসঙ্গিক হয়ে উঠল। আচ্ছা, তখন আমরা বিশ্বাস করলাম না, যেহেতু আওয়ামী লীগ সরকারে ছিল এবং আমরা ওই সরকারের অংশ হিসেবে কাজ করছিলাম, আমাদের কথাগুলো তখন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না। কারণ তাদেরকে যা দেখানো হচ্ছিল তাই মানুষ দেখছিল। তো শত শত ছাত্র গণহত্যা করা হচ্ছে, এগুলোকে সামনে নিয়ে আসা হয়েছিল। আমরা বারবার বলেছি এটি প্রত্যেকটি টার্গেটেড কিলিং, ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড, কিন্তু কেউই সেগুলো বিশ্বাস করে নাই। এটি হচ্ছে বাস্তবতা। যখন সরকারে থাকে একটি সরকার, তখন তার বিরুদ্ধে জনমত গঠনটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে ওঠে। আওয়ামী লীগ যেহেতু সরকারে ছিল এবং দীর্ঘ 16 বছর সরকারে ছিল, সুতরাং তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটাকে সত্য ঘটনা হিসেবে সামনে দেখানো সহজ ছিল। তারা দেখিয়েছে একটি ষড়যন্ত্রকে সত্য হিসেবে, কিন্তু এই সত্যর পেছনে যে আসল সত্যটা লুকিয়ে আছে সেটি কিন্তু 5 আগস্টের পরে এই মার্কিন যুক্তরাষ্ট্রেই বাম রাজনৈতিক সংগঠনগুলোর একটি পত্রিকা আছে, গ্রে জোন সম্ভবত নাম, সেই পত্রিকাটার রেফারেন্স দিয়ে আরিফ জেবতিক প্রথম সে একটি ভিডিও করে এবং সে একদম মানে নিউজের অংশ ধরে ধরে সেখানে সুস্পষ্টভাবে 5 আগস্টে যে এটি ডিপ স্টেটের ষড়যন্ত্র ছিল সেটিকে প্রমাণ সহ উপস্থাপন করা হয়। কিন্তু 5 আগস্টের পরপরও যেহেতু ডক্টর ইউনূসের ক্ষমতার হানিমুন পিরিয়ড ছিল, সেই জিনিসটাও কিন্তু মানুষ বিশ্বাস করেন। এবং এই পুরো প্রক্রিয়াটাতে ডিপ স্টেটের প্রতিনিধি ডোনাল্ড লু এবং বাংলাদেশের ভেতরে তাদের প্রতিনিধি পিটার হাস প্রথম এ ব্যাপারে সুস্পষ্ট আমরা কথা শুনতে পাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হওয়ার পরে, অর্থাৎ ট্রাম্প সরকার আসার পরে, এবং আপনার অনুষ্ঠানে আমি প্রথম বলেছিলাম যখন নাকি আপনার তুলসী গ্যাবার্ড প্রথম বলল যে আমেরিকা আর কোনোদিনই রেজিম চেঞ্জের পলিটিক্স করবে না, ডিপ স্টেটের এই কনস্পিরেসি পলিটিক্স থেকে আমেরিকা বেরিয়ে আসবে। স্বয়ং ট্রাম্প তার একটি বক্তৃতায় বলে যে একটি এনজিওকে, যে এনজিওর সদস্য মাত্র 2 জন, তাদেরকে $29 মিলিয়ন দেয়া হয়েছে এবং সেটি বাংলাদেশের এনজিও। এর ভেতর দিয়ে মূলত আমেরিকার গভর্নমেন্ট অফিসিয়ালি তাদের যে ডিপ স্টেট আছে এবং সেই ডিপ স্টেট যে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য এবং রেজিম চেঞ্জের জন্য ভূমিকা পালন করেছে সেটি স্পষ্ট হতে থাকে। কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে, আসলে ডিপ স্টেট কি? ডিপ স্টেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছায়া সরকার, যারা ইকোনমিক ওয়ার এবং ওয়ার এই দুটোর স্ট্র্যাটেজি নির্ধারণ করে। সুতরাং ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে ডিপ স্টেটের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তাদের সরে আসতে কিন্তু বেশ সময় লাগে। অর্থাৎ তুলসী গ্যাবার্ডের দায়িত্ব নেয়া, পল কাপুরের দায়িত্ব নেয়া, এই দায়িত্ব নেয়ার পরেও কিন্তু সময় লাগে, যে কারণে ইউনূস সরকার প্রথমে তাদেরকে 5 বছর চায়, 50 বছর চায়, এরকম বলছিল। নির্বাচন দেওয়ার এখনো সময় আসে নাই। উপদেষ্টাদের অনেকেই বলে, তার মধ্যে সুস্পষ্টভাবে বেশ কয়েকবার বলেছে যে আমরা প্রয়োজনীয় সংস্কার করে তারপরেই যাব। 54 বছর ধরে রাজনীতিবিদেরা সংস্কার করে নাই কেন? তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট যে সাহস তাদেরকে দিয়েছিল এবং যে ক্ষমতা তাদেরকে দিয়েছিল, তাতে তারা আসলে 2029 তো আজকে আসলো, তাদের ক্ষমতায় থাকার কথা তারা ভেবেছিল
15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর তারা ক্ষমতায় থাকবে, অর্থাৎ বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করবে। এখন এই প্রক্রিয়াগুলো ভেতর দিয়ে যখন নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হলো এবং ডিপ স্টেটের ভাবনাগুলো পরিবর্তন হতে শুরু করলো, এরপরে এসে আন্তর্জাতিক রাজনীতির যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইন্ডিয়া, সোভিয়েত ইউনিয়ন, এরা মিলে আপনার বাংলাদেশের রাজনীতির জন্য একটি বিষয় তারা প্রথমে একমত হয়, সেটি হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং দেখেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন, এই দুটো বিষয় কিন্তু ওই সময় থেকেই চাপ তৈরি হয়। যেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যারা নাকি জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারকে কন্ডেম করে বিবৃতি দিয়েছে, তারাই কিন্তু আবার এই ডিপ স্টেটে ক্ষমতার যখন পরিবর্তন হলো, অর্থাৎ ডোনাল্ড পিটার হাসের জায়গায় যখন নাকি তুলসী গ্যাবার্ট কিংবা পল কাপুর আসলো, তখন তাদের ভাষাতেও কিন্তু পরিবর্তন আসলো, অর্থাৎ তারা নির্বাচনটা চায়। এই জায়গাতে ইউনূস সরকার টালমাটাল অবস্থায় পড়লো। এখন ইউনূস গভর্নমেন্টের হাত দিয়ে তৈরি হয়েছে এনসিপি। তারা কিন্তু ধরেই নিয়েছিল যে তারা মিনিমাম 2029 পর্যন্ত থাকবে এবং ডিপ স্টেটের তাদের সেই ক্লিয়ারেন্স ছিল। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে এসে যখন সে বলে যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকতে বলেছিল, তাহলে তারা কেন থাকতে পারলো না, এটি যেমন আমাদের জানা জরুরি, অ্যানালিসিস জরুরি, আবার তারা থাকার জন্য কি কি প্রক্রিয়া করেছিল সেটিও জানা জরুরি। আপনার মাধ্যমে এই বিষয়ে আমি নিশ্চিতভাবেই আবারও একটু বিস্তারিত বলবো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে প্রথম আলোর সাথে বলেছে যে কয়েকটা দেশ এখানে ছিল, কিন্তু ওই কয়েকটা দেশের নাম সে বলে নাই। কিন্তু কয়েকটা দেশ ছিল কি তাদেরকে ক্ষমতায় রাখার পক্ষে, নাকি কয়েকটা দেশ ছিল নির্বাচন করানোর পক্ষে? না, প্রথমে ডিপ স্টেটের যে ফর্মুলা, এই ফর্মুলার পক্ষে কয়েকটা দেশ ছিল। এখন ডিপ স্টেটের পক্ষে থাকার জন্য বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান, এবং 5 আগস্টের পরে পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ, পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তান সরকার, তারা সকলে শেখ হাসিনার রেজিম চেঞ্জের পরে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পরে তাদের উল্লাস, তাদের উচ্ছ্বাস এবং তাদের উদযাপন, এবং 54 বছর পরে 71 সালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো বলে তাদের যে বিজয় এবং বিজয়ের যে উল্লাস, তাতে তো প্রমাণ করে পাকিস্তান ছিল। তাতে তো এই কয়েকটি রাষ্ট্রের ভেতরে খুব সুস্পষ্টভাবে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, অর্থাৎ পাকিস্তানকে যারা সমর্থন করেছিল, তাদের মধ্যে চায়না একটি অন্যতম শক্তি। ওই সময়ে ভারতের সাথে চায়নার একটি দূরত্ব ছিল। রাশিয়া অনেক দূরবর্তী অবস্থানে থাকে। রাশিয়া মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের বন্ধু হওয়ার পরেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ কিন্তু কম থাকে, কিন্তু চায়না এবং পাকিস্তান এ দুটোর থাকে। সুতরাং কয়েকটা দেশ বলতে এই 3টা দেশ তো আমরা পেয়েই যাচ্ছি। এর বাইরে চায়নার সাথে সেক্ষেত্রে সরকারের সর্বশেষ যে কিছু ভূমিকায় ভারত তো অসন্তুষ্ট ছিল। তারপর হ্যাঁ, ভারত অসন্তুষ্ট ছিল, 1, আর 2 হচ্ছে চায়নাও কিন্তু তাদের সর্বশেষ প্রধানমন্ত্রী, মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়না সফরে চায়না কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে তারা কিন্তু আর বাংলাদেশের এই সরকারের সঙ্গে নাই, কারণ যে কারণে সফর শেষ করে আপনি মনে করতে পারেন শেখ হাসিনা সেই চায়না সফরটা সংক্ষিপ্ত করে চলে এসেছিলেন, একদিন আগে চলে এসেছিলেন। তার মানে চায়না বুঝিয়েই দিয়েছে যে তারা বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সঙ্গে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে, সেটি হচ্ছে সৌদি আরব সহ এই মিডল ইস্টের আরব দেশগুলো। এই আরব দেশগুলো মূলত মার্কিন ঘাঁটি। মার্কিনীরা ওই দেশের
রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তার মানে কয়েকটি দেশ বলতে সৌদি আরব সহ, কাতার সহ, মিডল ইস্টের দেশগুলো, চায়না এবং পাকিস্তান এবং আমেরিকা হচ্ছে মূল শক্তি, যারা 1971 সালে টার্কিও তো একটা বড় প্লেয়ার ছিল। হ্যাঁ, টার্কিও একটা বড় প্লেয়ার ছিল। এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, মানে আমাদেরকে মনে রাখা উচিত এবং বারবার ওই জায়গাতে ফিরে যাওয়া উচিত। যুদ্ধাপরাধীদের বিচার যখন হয়, তখন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য সৌদি আরব সরকার থেকে চাপ দেওয়া হয় এবং তারা বলা হয় যুদ্ধাপরাধীদের বিচার যদি বন্ধ করা হয় তাহলে শেখ হাসিনার সরকারকে বাংলাদেশের মানে বাজেটের যে পরিমাণ অর্থ প্রয়োজন তা সৌদি আরব দিবে। কিন্তু শেখ হাসিনাকে ওই যুদ্ধাপরাধীদের বিচার করা থেকে সরাতে পারল না। তুরস্ক কিন্তু সর্বশেষ ফোন করে শেখ হাসিনাকে বলেছে, এরদোয়ান, যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় যাতে কার্যকর করা না হয়। শেখ হাসিনা কিন্তু সেটি মীর কাসেম আলীর সময়টা ছিল খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি দেখেন এই যে ডিপ স্টেট এবং ডিপ স্টেটের অংশ যে আরব রাষ্ট্রগুলো এবং আরব রাষ্ট্রগুলোর বাইরে ইউরোপ কিংবা এশিয়ার ভেতরে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠা তুরস্ক, যারা এখন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলোর ভেতরে 7 নম্বরে অবস্থান করে বিশ্বে, তারা কিন্তু তাদের অস্ত্র বাণিজ্য বাংলাদেশে করতে চায়। এটি তাদের যেমন একটি লক্ষ্য, আরেকটি হচ্ছে উগ্র মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশকে তারা তৈরি করতে পারে তাহলে তাদের অস্ত্রের একটা ভালো বাজার তারা তৈরি করতে পারবে, যেটা পাকিস্তানে ছিল, আফগানিস্তানে ছিল, সিরিয়াতে ছিল। ওই বাজারগুলো যেহেতু ক্রমশ সংকুচিত হয়ে আসছিল, তারা বাংলাদেশকে ওই নতুন বাজার তৈরির জায়গাতে যায়। আমরা ফিরে আসি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জায়গাতে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম আলোতে আজকে বলছে, তার আগে ধরেন আরো একটি পত্রিকায় সে বলেছে, এটি তার বলার ভেতর দিয়ে সত্য সামনে আসতে শুরু করছে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াটা আসলে কে? তার 5 আগস্টের আগ থেকে শুরু করে 24-এর 5 আগস্ট আগ থেকে শুরু করে 24-এর 5 আগস্টের পরে তার বিভিন্ন ভূমিকাগুলো কি, সে কি বলেছে, এই প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথম, নির্বাচন করা হবে এবং এনাফ ইজ এনাফ, নো মোর মব, সেনাপ্রধান যখন বলে, তখন ওই দিনই সে মিডিয়াকে ডেকে ইন্টারভিউ দিয়ে বলে যে বাংলাদেশে যদি 5 আগস্টে শেখ হাসিনার সরকার পতন না হতো তাহলে তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল এবং সেটির জন্য সে কি বলবে, নাহিদ কি বলবে, সেগুলো নির্ধারিত ছিল। সশস্ত্র যুদ্ধের জন্য যোদ্ধা হিসেবে কারা থাকবে সেটিও কিন্তু স্পষ্ট হয়। তারা ওই আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে জঙ্গিদেরকে ছাড়িয়ে নেয়। এর বাইরে পাকিস্তান থেকে আসা স্নাইপাররা যারা 7.62 রাইফেল ব্যবহার করেছে, যেটি এখন দিবালোকের মতো সত্য, তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারি। তাহলে যোদ্ধা কারা সেটিও কিন্তু একটি সুস্পষ্ট চিত্র আমরা পেয়ে যাই, যারা আন্তর্জাতিকভাবে ট্রেইনড রেভলিউশনারি ইসলামিক টেরোরিস্ট। তারা হচ্ছে এবং দেখতে বাংলাদেশিদের মতো না, দেখতে বাংলাদেশিদের মতো না। এই যে ইন্টারন্যাশনালি ট্রেইনড ইসলামিক টেরোরিস্টরা, তারা কিন্তু প্রত্যেকটা দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করে, কিন্তু করছে। আফগানিস্তানে তালেবানরা করেছে, বাংলাদেশেও সেরকম, পাকিস্তানেও কিন্তু লস্কর-ই তৈয়বা বা পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে, পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে, বহু সামরিক স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেয় এই লস্কর-ই তৈয়বা। বাংলাদেশে ওই লস্কর-ই তৈয়বা কিন্তু 5 আগস্টের পরে তাদের ঘাঁটি তৈরি করে ফেলে। অর্থাৎ তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতির ভেতর দিয়ে আসিফ মাহমুদ ভুঁইয়া যে কথাটি বলতে চেয়েছিল যে আপনারা যদি নির্বাচন করেন তাহলে কিন্তু আমরা সশস্ত্র যুদ্ধ করব।
এখন এখানে একটি বড় ভুল তারা করেছিল, যেটি আলটিমেটলি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সুরক্ষা কবচ হিসেবে রয়ে গিয়েছিল। সেটি হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার ইউনূসের, এটি একটি বিপ্লবী সরকার গঠন না করতে দিয়ে সেনা প্রধান যে তাদেরকে ধরে রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়ে সংবিধান শপথ করিয়ে সরকার গঠন করেছিল। এটি কিন্তু বাংলাদেশের আজকে যে গণতন্ত্র, যেভাবেই হোক গণতন্ত্র তো ফিরে এসেছে, একটি নির্বাচন তো হয়েছে, সেটির প্রথম ধাপ হচ্ছে বিপ্লবী সরকার হতে না দেয়া। এরপরে রাজনৈতিকভাবে বিএনপি কিন্তু প্রত্যেকবারই সংবিধান বিরোধী যে কোনো পদক্ষেপ আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের এবং জামাতের যে সমস্ত পদক্ষেপ ছিল তার প্রত্যেকটাকে তারা কিন্তু ফয়েল করে দেয়। যেমন জুলাই সনদ তারা ঘোষণা করতে দেয়নি, তারা সংবিধান বাতিল করতে দেয়নি, তারা রাষ্ট্রপতির পদত্যাগ করতে দেয়নি। এই জিনিসগুলোর ভেতর দিয়ে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার একটি নিবু নিবু প্রদীপটা রয়ে গিয়েছিল। সেই প্রদীপটাকে আমরা আরেকটু প্রজ্বলিত হতে দেখেছি এই নির্বাচনটা হয়ে যাওয়ার ভেতর দিয়ে। এখন এই নির্বাচন এই আয়োজনে সমস্ত কিছুর সাথে মোহাম্মদ সজীব ভুইয়া আন্দোলন যারা ছিল তারা আমরা দেখি আওয়ামী লীগের ভেতরে কারা ছিল। দেখেন, আওয়ামী লীগের ভেতরে কারা ছিল এটা বের হয়ে আসতে আরো সময় লাগবে, নিশ্চিতভাবে তা আসবে। আমি বলছি যে আর্মি সেনাবাহিনীর যারা গণভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেখানে কোন অনুপ্রবেশ ঘটেছিল? ডেফিনেটলি ঘটেছিল, কারণ যত বড় মবই আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার আছে তার সেনাবাহিনী ওই সরকারের নির্দেশ পালন করতে বাধ্য। জাতিসংঘের মহাসচিব যখন বলে ফেলে যে তারা বাংলাদেশের সেনা প্রধানকে তারা বলেছে যে যদি তোমরা জনগণের বিরুদ্ধে যাও তাহলে জাতিসংঘ মিশন থেকে তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে, এবং সেনা প্রধান ভয়ে আতঙ্কিত হয়ে সে সরকারের নির্দেশ মানল না, তার মানে কিন্তু সে রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। আমি বলছি যে সেনাবাহিনীকে 5ই আগস্টে একটা পর্যায়ে এসএসএফ এর লোকজন এসবির লোকজনকে চাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। আমি শুধু এইটুকু আপনাকে বলি যে সাংবিধানিকভাবে শেখ হাসিনা মানে বঙ্গবন্ধুর পরিবার এসএসএফ পাবে। এই যে অর্ডিন্যান্সটা জারি হয়েছিল, এই যে আইনটা পাশ হয়েছিল, অর্ডিন্যান্স হয় পরে সেটি আইন আকারে পাশ হয়, এই আইনটি পাশ হওয়ার কারণে এসএসএফ এর কর্মকর্তারা তারা জীবন বাজি রেখে শুধুমাত্র সংবিধান শপথ করে তারা যে দায়িত্বটা বুঝে নিয়েছিল, সেনা প্রধানের নেতৃত্বে সেই দায়িত্ব থেকে কিন্তু সরে যায়, তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করে। কিন্তু এসএসএফ এর ওই টিমটি কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি। যদি বিশ্বাসঘাতকতা করতো তাহলে কিন্তু শেখ হাসিনাকে আমরা জীবিত দেখার কোনো সুযোগ আমাদের কাছে ছিল না। সুতরাং ডিপ স্টেটের ষড়যন্ত্র ধাপে ধাপে কিন্তু পূর্ণ সফলতার জায়গাগুলোতে ফেল করেছে। যেমন 5 আগস্টে শেখ হাসিনার সরকারকে তারা ফেলে দিয়েছে, কিন্তু শেখ হাসিনাকে মারতে পারেনি। এটি হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা, তারা বিপ্লবী সরকার গঠন করে ফেলতে চেয়েছিল, সেটি পারেনি। এই যে মারতে পারে নাই, ওই যে বিএনপির যে খালেদাদের নিরাপত্তা উপদেষ্টা উনি যেটা বলেছেন, উনি যখন সেনাপ্রধানের ওইখানে গেছেন 5 আগস্ট সকালবেলা, সেনাপ্রধান বলছেন আপনি বসেন, ইন্ডিয়া থেকে একটা ফোন আসবে, ওই ফোনের কারণে কি মারতে পারে নাই তারা? ডেফিনেটলি ওটা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা এগুলো তো সবই অ্যানালিসিস করে বের করছি এবং কিছু তথ্য সূত্র আমাদের কাছে আছে। এক্স্যাক্টলি কে ফোন করেছে, কার ফোনে গিয়েছে, সেগুলো তো অনেক পরের সত্য, অনেক পরের কথা। আমরা যদি শুধু ওই দিনটিকে বিবেচনায় নেই এবং ওই দিনটিতে যে মানুষগুলো দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে বিমানে করে
ফিজিক্যালি তারা গিয়ে দিল্লিতে পৌঁছে দিয়ে তারপরে আবার বাংলাদেশে ব্যাক করেছিল, সেই অফিসারগুলো আদৌ বেঁচে থাকবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু তারা শুধুমাত্র সংবিধান শপথ করে যে দায়িত্ব তারা নিয়েছিল, সেই সংবিধানের শপথকে তারা ভঙ্গ করে নাই। এটি হচ্ছে ভঙ্গ না করার ভেতর দিয়ে শেখ হাসিনাকে বাঁচিয়ে জীবিত অবস্থায় ভারতে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে প্রথম ডিপ স্টেটের ফেলিওর। সেকেন্ড ফেলিওর হচ্ছে 8 তারিখে ডক্টর ইউনূস আসার পরে বিপ্লবী সরকার। আরেকটা তথ্য আমি এখানে দিয়ে রাখি, বিমান বাহিনীর যে সদস্য ওই হেলিকপ্টারের ছবিটা তুলেছে, এই ছবিটা প্রথম তাদের ওয়েবসাইটে যায়, পরে সেটা রিমুভ হয় এখান থেকে। এই ছবিটা সম্পর্কে এরকমও শোনা যায় যে এই ছবিটা আসলে মানে এটা পুরানো বিমানবন্দরের, মানে ওল্ড এয়ারপোর্ট, যেটা কুর্মিটোলা এয়ারপোর্ট, যেটা সেখানকার ছবি, কিন্তু আসলে শেখ হাসিনাকে নাম